ওয়েলকাম স্টুডেন্ট। আমাদের ডিজিটাল ক্লাসের আজকের সেকেন্ড লেকচারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। তো আমরা এর আগের লেকচারে আমরা কুলম্বীয় বল সম্পর্কে জেনেছি এবং সেখানে দেখেছি যে দুটো চার্জ, মানে টু চার্জ separated by a distance exert a force on each other। এখানে আমরা অ্যাজ ফর এক্সাম্পল দেখো, আমরা এখানে কিউ ওয়ান এবং কিউ এই দুটো আধান নিচ্ছি, যেখানে কিউ আধানটা বা কিউ চার্জটাকে আমরা ডিসচার্জ হিসাবে ধরছি। এই কিউ ওয়ান চার্জটা সেটা ও বিন্দুতে, এবং কিউ চার্জটা দেখো আমরা এখানে ওই এ বিন্দুতে আমরা রেখেছি, এবং এ বিন্দুটার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও সেটা হলো r12। তাহলে জিনিসটা কি এসে দাঁড়ালো, যে দুটো চার্জ, একটা কিউ ওয়ান আর একটা কিউ, তারা r12 এই ডিস্টেন্সে তারা আছে। এবং এখানে তাহলে কুলম্বীয় বলটা কত কাজ করবে সেটাকে যদি আমরা দেখি, কিউ চার্জটার ওপর, মানে এই চার্জটার ওপর কার জন্য ফোর্স, ডিউ টু কিউ ওয়ান, এই চার্জটার জন্য যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটাকে আমরা এফ এ যদি আমরা দেখাই, তাহলে দেখো যে এই এফ এর ডাইরেকশনটা কোন দিকে কাজ করবে না, এফ এ দেখো r12 অভিমুখে কাজ করবে এফ এ। এবং তার এইখানে রাশিমালাটাকে আমরা দেখিয়েছি, দেখো এফ এ ইজ ইকুয়ালস টু কিউ ওয়ান, দুটো আধানের বা চার্জের তাদের গুণ, ডিভাইডেড বাই 4πε0 ডিভাইডেড বাই r12 তার স্কোয়ার, তার মানে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স তার বর্গ। এবং তার সাথে সাথে এই এফ এ ভেক্টরটা, এর যে অভিমুখটা হবে সেটা হলো r12 ক্যাপ বরাবর, মানে এইখানে আমরা যদি দেখি r12 ভেক্টরটা সেই অভিমুখে হলো আমরা এফ এ ভেক্টরটা কাজ করবে। এরপরে তোমরা দেখো একটা জিনিস, যে আমরা ওই যে টেস্ট চার্জ কিউকে, তাকে আমরা এ বিন্দু থেকে আমরা সরাসরি সি বিন্দুতে নিয়ে আসছি, বা বি বিন্দুতে নিয়ে এসে তারপরে আমরা সেটাকে সি বিন্দুতে নিয়ে যেতে পারি। এই অবস্থায় একটা জিনিস খেয়াল করে দেখো, যে তাদের চার্জটা, এই যে টেস্ট চার্জ কিউ এবং এই যে আমরা কিউ ওয়ান চার্জ, এদের দুজনের মধ্যে ডিস্টেন্সের দেখো পরিবর্তন ঘটেছে। প্রথম ক্ষেত্রে এ বিন্দুতে ডিস্টেন্স এতটা ছিল, এরপরে ডিস্টেন্সটা বি বিন্দুতে গিয়ে এতটা হচ্ছে, এবং তারপরে সি বিন্দুতে গিয়ে ডিস্টেন্স এতটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি সি বিন্দুতে, দেখো সি বিন্দুতে যদি আমরা কিউ চার্জটা রাখি, তাহলে কিউ ওয়ান চার্জ ওই কিউ চার্জের ওপর যে ফোর্সটা কাজ দেবে সেটা আমরা এফ সি যদি লিখি, তাহলে এই এফ সিটা, তার রাশিমালাটাকে যদি দেখি, দেখো দুটো চার্জের গুণফল কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0, এরপরে আর ও সি, মানে এই যে কিউ ওয়ান চার্জ এবং কিউ চার্জ এদের মধ্যেকার যে ডিস্টেন্স তার বর্গ, এবং তার সাথে সাথে এর অভিমুখটা দেখো ওই আর ও সি ভেক্টর বরাবর কাজ করবে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পেলাম, একটা হলো যখন চার্জটা এ বিন্দুতে ছিল তখন ফোর্স ছিল এফ এ, আর যখন সি বিন্দুতে হলো তখন তার উপর ফোর্সটা হয়ে গেল এফ সি। তো এবার আমরা এইরকম ভাবে যদি আমরা দেখি যে ও বিন্দুতে কিউ চার্জটার জন্য এই নির্দিষ্ট অঞ্চলে যে কোনো বিন্দুতে যেখানে খুশি যদি অন্য একটা চার্জ কিউকে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে এই কিউটা এই কিউ ওয়ানটার জন্য একটা বল কিন্তু অনুভব করবে, ফোর্স, সেটা কিন্তু সে ফোর্স কিন্তু তার উপর কাজ করবে। এবং সেই ফোর্সটা যদি আমরা তার রাশিমালাগুলো দেখি, তাহলে আমরা এখানে দুটো বিন্দুর ক্ষেত্রে দেখিয়েছি, দেখো একটা এ বিন্দু এবং একটা সি বিন্দু। এই দুটো বিন্দুতে আমরা দেখো এ বিন্দুতে আমাদের এফ এ যেটা, সেটা দেখো দুটো আধানের গুণ ডিভাইডেড বাই 4πε0 ডিভাইডেড বাই দুটো আধানের মধ্যবর্তী দূরত্বের বর্গ, এবং তার সাথে সাথে তাদের ইউনিট ভেক্টর। এর সাথে সাথে এফ সিটা দেখো সি বিন্দুতে যে ফোর্সটা কাজ করছে সেক্ষেত্রেও দুটো আধানের গুণফল ডিভাইডেড বাই 4πε0 ডিভাইডেড বাই তাদের মধ্যেকার দূরত্বের বর্গ।
এখন এখানে দেখো দুটো টার্মের মধ্যে তোমরা যদি তুলনা করো তাহলে দেখো এই দুটো টার্মের মধ্যে প্রথম দিকের যে দুটো অংশ মানে আধান দুটোর গুণফল এবং তাদের সেটাকে আমরা যখন 4 পাই ইপসাইলন জিরো ভাগ করছি এই টোটাল টার্মটা দেখো কনস্ট্যান্ট, দুটোর ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তাহলে দুটো ফোর্সকে যদি আমরা তুলনা করতে চাই তাহলে দুটো ফোর্সকে তুলনা করার ক্ষেত্রে যদি কিউ এবং কিউ ওয়ান মানে এই আধান এবং টেস্ট চার্জ বা টেস্ট চার্জটা যদি দুটো ইকুয়াল থাকে বা একই থাকে, সেক্ষেত্রে আমরা যদি দেখি দেখো তাদের ফোর্সটা তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করবে। এইখানে আমরা সিম্পলিফাই করার জন্য দেখো কিউ ওয়ান চার্জ এবং এখানে টেস্ট চার্জ কিউ এবং ওই কিউ চার্জটা কিউ ওয়ানের রেসপেক্টে আর পজিশন ভেক্টর দূরত্বে আছে বা আর দূরত্বে আছে। এক্ষেত্রে ফোর্স যেটা এফ, সেই ফোর্সটা যদি আমরা এফটা দেখি তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু কিউ কিউ ওয়ান ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন জিরো ডিভাইডেড বাই আর টুর আর এর স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা তো আমরা কুলম্বিক যে ল সেখান থেকে আমরা পাচ্ছি। এবার এখানে আমরা একটা লিমিট করেছি, দেখো দেখছি কি না এই কিউটাকে মানে টেস্ট চার্জটাকে কিউটাকে যদি আমরা জিরো করে দিতে পারি, কোনো একটা বিন্দুতে আমি একটা কিউ রেখেছি এবং সেই বিন্দুতে যে কিউটা রেখেছি সেই কিউর ভ্যালুটাকে যদি আমরা আস্তে আস্তে জিরো করে দিতে পারি, তাহলে যে ফোর্সটা কাজ করবে দেখো যে ফোর্সটা কাজ করছে এখানে যদি আমরা দেখাই সেই ফোর্সটা হবে এফ বাই কিউ। এফ বাই কিউ এই যে রাশিমালাটা, এই রাশিমালাটাকে যে তার যে মানটা পাবো দেখো কিউ ওয়ান বাই 4 পাই ইপসাইলন জিরো ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং এটাকেই আমরা বলছি যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা কিউ একটা আধানের জন্য কোনো একটা বিন্দুতে কিউ একটা আধান আছে এবং সেই আধান থেকে ঠিক আর দূরত্বে কোনো একটা বিন্দু পি আছে, সেই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বের করতে চাই তাহলে ই এর ভ্যালু কত হবে 1/4 পাই ইপসাইলন জিরো ইন্টু কিউ মানে আধানটা ডিভাইডেড বাই যে বিন্দুতে আমরা বের করতে চাইছি তার দূরত্বের স্কোয়ার, এবং এই যে বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেই ফিল্ডটার অভিমুখটা হবে ওই যে বিন্দুর যে পজিশন ভেক্টর সেই ভেক্টর বরাবর কাজ করবে। সেই জন্য আমরা এখানে দেখো যে আমরা দেখিয়েছি যে ইপি, ঠিক আছে, পি ইজ ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা এখানে যদি দেখি যে বলছে আমরা যদি কোনো, দেখো এখানে খেয়াল করে দেখো, সো ইফ উই প্লেসড পয়েন্ট চার্জ অ্যাট এনি পয়েন্ট এবং যখন আমরা সেকেন্ড চার্জটা যদি অন্য আরেকটা পয়েন্টে আমরা রাখি, তখন কিন্তু ওই টেস্ট চার্জটার ওপর একটা ফোর্স কাজ করবে এবং সেই টেস্ট চার্জটা যে ফোর্সটা সে কাজ করবে তার ওপর, সেই ফোর্সের ভ্যালুটা তো কিউ টেস্ট চার্জের মানের উপর তো নির্ভর করবেই, কিন্তু তার সাথে সাথে যে জিনিসটার ওপর নির্ভর করবে সেটা হলো ওই ই বা 1/4 পাই ইপসাইলন জিরো কিউ ওয়ান বাই আর স্কোয়ার এই টার্মটার ওপর নির্ভর করছে। তার মানে কোনো একটা বিন্দুতে যে আধানটা আমরা রেখেছি সেই বিন্দুতে সেই আধানের ওপর যে প্রযুক্ত বলটা কাজ করবে সেই বলটা হবে ওই বিন্দুতে কত প্রাবল্য আছে তার সঙ্গে গুণ করব। তার মানে এফ ইজ ইকুয়ালস টু আমরা যেটা পাবো কিউ ইন্টু ই। তার মানে কোনো বিন্দুতে যদি আমরা তড়িৎ প্রাবল্য আমরা জানি বা জানা থাকে, সেক্ষেত্রে সেই বিন্দু থেকে যদি আমরা কিউ আধান যদি রাখি তাহলে সেই কিউ আধানের উপর প্রযুক্ত বল যেটা কাজ করবে সেটা এফ, এবং তার যে মানটা হবে কিউ ইন্টু ই। আমরা এখানে দেখতেই পাচ্ছ এফ এর প্রযুক্ত বলের যে অভিমুখ সেটা কিন্তু তার সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের সঙ্গে সমান হবে। তো এবার এইখানে আমরা যেটা আলোচনা করব, দেখো এখানে দুটো বিন্দু আধান আছে কিউ ওয়ান এবং কিউ টু, এবং থার্ড একটা বিন্দু আছে পি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিন্দুটা যে কিউ ওয়ান, এখানে কিউ ওয়ান আধান কিউ টু আধান, এইখানে বিন্দুটা আছে পি বিন্দু। আমরা এই পি বিন্দুতে
Q1 আধানের জন্য যে প্রাবল্যটা পাবো সেটা হলো E1, এবং সেই E1 এর মানটা দেখো Q1 এর Q1 ডিভাইডেড বাই ওই দূরত্বের স্কোয়ার 1/4πε0। উল্টো দিকে দেখো এই P বিন্দুতে আমরা Q2 এর জন্য যে প্রাবল্যটা আমরা পাবো সেটা হলো E2, এবং তার মানটা দেখো E2 ইকুয়ালস টু 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। এখন দেখো এই P বিন্দুতে, তাহলে একটা বিন্দুতে সেখানে আমরা দেখো দুটো প্রাবল্য পাচ্ছি, এবং এই লব্ধি প্রাবল্য যেটা হবে, রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা পাবো ওই পয়েন্টে, সেটা হবে ওই E1 এবং E2 ভেক্টর যোগ। ঠিক আছে, এটা তোমাদের মনে পড়ছে, তোমাদের ইকুয়েশন অফ যে সুপারপজিশন থিওরেম ছিল, সেই ইকুয়েশন অফ সুপারপজিশন থিওরেম থেকে আমরা এটা লিখতে পারি। পরবর্তী ক্ষেত্রে দেখো আমরা যে জিনিসটা নিয়ে দেখছি, আলোচনা করব, সেটা হলো দুটো আধান Q1 এবং Q2 রাখা আছে, এবং তারা দেখো একটা সরলরেখার উপর রাখা আছে, এবং সেই সরলরেখার উপর দুটো বিন্দু A এবং B। এখন এখানে দেখো এই A এবং B বিন্দুতে আধান দুটো রাখার ফলে তিনটে রিজিয়ন এখানে তৈরি হয়েছে। একটা হলো রিজিয়ন 1, একটা রিজিয়ন 2 এবং একটা রিজিয়ন 3। তার মানে রিজিয়ন 1টা হলো A বিন্দুর তার যে বাম দিকে যে কোনো বিন্দু অবস্থিত, আর রিজিয়ন 3 হলো B বিন্দুর ডান দিকের যে কোনো বিন্দু, আর রিজিয়ন 2টা হলো দেখো A এবং B এদের দুজনের মধ্যবর্তী অঞ্চলটা। এখন এই যে আমরা তিনটে রিজিয়ন নিয়েছি, এই তিনটে রিজিয়নে আমরা ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটা দেখা যাক এখানে কিভাবে বের করি। ভালো করে খেয়াল করে দেখো, দুটো বিন্দু আধান, একটা প্লাস Q1 আর একটা প্লাস Q2, তার মানে দুটো আধান, তাদের প্রকৃতি আমরা প্লাস ধরেছি, দুটোই সম প্রকৃতির ধনাত্মক আধান আছে। এখন এখানে দেখো তিনটে রিজিয়ন বলেছিলাম, রিজিয়ন 1, রিজিয়ন 2 এবং রিজিয়ন 3। আমরা প্রথমে রিজিয়ন 1-এ যদি কোনো একটা বিন্দু P ধরি, এবং সেই বিন্দুতে দেখো Q1 এর জন্য যে প্রাবল্যটা সেটা কাজ করবে কোনটা, টুয়ার্ডস লেফট, Q2 এর জন্য টুয়ার্ডস লেফট কাজ করবে, এবং দুটোর যে লব্ধি প্রাবল্য সেটা দেখো ওই E1 প্লাস E2 আমরা পাবো। তাহলে এটা কখনোই কি হতে পারে, শূন্য হবে না। ঠিক একই রকম ভাবে খেয়াল করে দেখো, যদি রিজিয়ন 3-তে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে Q2-র জন্য যে প্রাবল্য সেটা দেখো E2, সেটা কাজ করবে টুয়ার্ডস রাইট, আবার Q1 এর জন্যও দেখো টুয়ার্ডস রাইট কাজ করবে, এবং এই দুটো লব্ধি, এই বিন্দুতে লব্ধি প্রাবল্য দুটো যোগ হয়ে যাবে, এবং এক্ষেত্রেও কিন্তু আমরা 0 পাবো না। তাহলে পড়ে নিল আমাদের 3 নম্বর যেটা রিজিয়ন, যেটাকে আমরা বলছি রিজিয়ন 2। এখানে দেখো Q1 এর জন্য প্রাবল্যটা, যে কোনো বিন্দু P তে দেখো Q1 এর জন্য প্রাবল্যটা টুয়ার্ডস রাইট কাজ করছে, আর Q2 এর জন্য প্রাবল্যটা দেখো টুয়ার্ডস লেফট কাজ করছে, এবং এই ক্ষেত্রে দেখো দুটো যে প্রাবল্য তারা কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়ে গেছে, যার ফলে এখানে কিন্তু তাদের লব্ধিটা এটা কিন্তু শূন্য হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে এই দুজন তারা কিন্তু লব্ধি আমরা শূন্য পেতে পারি। তার মানে দুটোই যদি ধনাত্মক আধান রাখি, দুটোই কোনো সরলরেখা বরাবর যদি দুটোই ধনাত্মক আধান রাখি, তাহলে কোন বিন্দুতে আমরা প্রাবল্য শূন্য হবে, এবং সেই বিন্দুটা কোথায় অবস্থিত হবে না, সেই বিন্দুটা হবে যে দুটো বিন্দু আধানের মধ্যবর্তী যে আমরা অঞ্চলটা, সেই অঞ্চলের মধ্যে কোনো একটা বিন্দুতে। ঠিক আছে, এরপরে আমরা দেখব, দেখো দুটো আধান নিয়েছি, একটা -Q1 আর একটা -Q2। এখানে দেখো তার মানে আগেরটা যেমন দুটো ধনাত্মক আধান ছিল, ঠিক একই রকম ভাবে এখানে আমরা দুটো ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ আমরা নিয়েছি। এখানেও তিনটে রিজিয়ন আছে, দেখো খেয়াল করে, রিজিয়ন 1, রিজিয়ন 2 এবং রিজিয়ন 3। প্রথম আমরা চলে আসবো রিজিয়ন 1-এ কোনো বিন্দুতে, দেখো Q1 এর জন্য চার্জ, Q1 এর জন্য যে আমরা ইন্টেন্সিটি বা প্রাবল্যটা পাবো সেটা দেখো কোন দিকে, টুয়ার্ডস রাইট হয়ে যাবে। Q2 সেও দেখো নেগেটিভ, সেই জন্য টুয়ার্ডস রাইট। তাহলে এক্ষেত্রে লব্ধি প্রাবল্য দেখো E1 প্লাস E2, এবং এটা কখনোই কিন্তু 0 হবে না। ঠিক একই রকম ভাবে 3 নম্বর রিজিয়নে দেখো, এখানেও দেখো যে আমরা যদি দেখি Q1 এর জন্য 3 নম্বর রিজিয়নের কোনো বিন্দুতে দেখো Q1 এর জন্য প্রাবল্যটা টুয়ার্ডস লেফট E1, এবং
কিউ টুর জন্য প্রাবল্যটাও দেখো টুয়ার্ডস লেফট ই টু কাজ করছে, তার মানে লব্ধি প্রাবল্য এদের দুজনের যোগ হবে এবং সেটাও দেখো কখনো কিন্তু শূন্য হবে না। তাহলে পড়ে রইল আমাদের রিজিয়ন টু, এবং সেখানে যদি দেখি দেখো কিউ ওয়ানটার জন্য প্রাবল্যটা টুয়ার্ডস লেফট এবং কিউ টুটার জন্য প্রাবল্য দেখো টুয়ার্ডস রাইট কাজ করবে, এবং এরা কিন্তু দেখো পরস্পর বিপরীতমুখী, এবং সেক্ষেত্রে প্রযুক্ত বল কিন্তু শূন্য হতে পারে। বোঝা গেল কি বললাম? তো এরপরে লাস্ট আরেকটা যেটা আমরা দেখব সেটা হলো যে একটা প্লাস কিউ ওয়ান নিয়েছি আর একটা মাইনাস কিউ টু, তার মানে এখানে দেখো দুটো আধানের প্রকৃতি কিন্তু আলাদা আলাদা নিয়ে নিয়েছি। এখন এরও তিনটে রিজিয়ন, রিজিয়ন ওয়ানে দেখো প্লাস কিউ ওয়ান মানে 1 নম্বর আধানের জন্য যে প্রাবল্য সেটা দেখো টুয়ার্ডস লেফট কাজ করছে, আর কিউ টুটা যেহেতু মাইনাস তাহলে তার জন্য প্রাবল্যটা দেখো টুয়ার্ডস রাইট কাজ করছে ই টু, তাহলে ই ওয়ান কাজ করছে টুয়ার্ডস লেফট আর ই টু কাজ করছে টুয়ার্ডস রাইট, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে বিয়োগ হবে, তাহলে লব্ধি প্রাবল্য এখানে কিন্তু শূন্য হতে পারে। ঠিক একই রকম ভাবে রিজিয়ন থ্রিতেও দেখো আমরা যদি দেখি তাহলে রিজিয়ন থ্রির কোনো বিন্দুতে দেখো কিউ টুর জন্য প্রাবল্য দেখো টুয়ার্ডস লেফট ই টু, আর কিউ ওয়ানের জন্য প্রাবল্য দেখো টুয়ার্ডস রাইট ই ওয়ান কাজ করবে, এই ক্ষেত্রে দেখো তাদের মধ্যে প্রাবল্যটা কি হবে, লব্ধি প্রাবল্য বিয়োগ হবে, এটাও কিন্তু শূন্য হওয়ার একটা সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা যদি মাঝের বিন্দু রিজিয়ন টুটা নিই, সেখানে দেখো কিউ ওয়ানের জন্য প্রাবল্য টুয়ার্ডস রাইট কাজ করছে, আর কিউ টু এর জন্য প্রাবল্য দেখো টুয়ার্ডস রাইট কাজ করবে, তার মানে এক্ষেত্রে লব্ধি প্রাবল্য দেখো দুটো যোগ হবে এবং সেটা কিন্তু কখনোই শূন্য হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে পরিষ্কার, যে যদি আধান দুটোর প্রকৃতি, যদি দেখি আধান দুটোর প্রকৃতি দুজনেই পজিটিভ বা দুজনেই নেগেটিভ যদি হয়, তাহলে মাঝের কোনো বিন্দুতে সেখানেই কিন্তু আমরা কি পাবো না, সেখানেই কিন্তু প্রাবল্য শূন্য হতে পারে। অন্যদিকে যদি দুটো আধানের প্রকৃতি যদি আলাদা হয়, মানে একটা প্লাস একটা মাইনাস, বা এটা মাইনাস এটা প্লাস এরকম যদি হতো, এটা মাইনাস এটা যদি প্লাস হতো, সেক্ষেত্রে দেখো আমরা যে দুটো, যে বিন্দুতে আমরা প্রাবল্য শূন্য পেতে পারি সেই বিন্দুটা হলো, একটা হলো টুয়ার্ডস লেফট আর একটা হলো টুয়ার্ডস রাইট, তার মানে রিজিয়ন ওয়ান এবং রিজিয়ন থ্রির কোনো বিন্দুতে আমরা প্রাবল্য শূন্য পেতে পারি, রিজিয়ন টু এর কোনো বিন্দুতে কিন্তু পাবো না। মনে থাকবে কি বললাম? তাহলে পরে যখন অঙ্ক করবে তখন এই সূত্রগুলোকে আমরা, বা এই যে নিয়মটা, এই নিয়মটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে? এরপরে আমরা একটা প্রবলেম দিয়েছি, দেখো এখান থেকে বলছে দুটো চার্জ আছে, একটা 80 মাইক্রোকুলম আর একটা -20 মাইক্রোকুলম। দেখতেই পাচ্ছ একটা 80 মাইক্রোকুলম একটা চার্জ আছে আর একটা 20 মাইক্রোকুলম চার্জ আছে। 80 মাইক্রোকুলমটা এ বিন্দু এবং 20 মাইক্রোকুলমটা দেখো বি বিন্দুতে আছে। অবশ্য একটা মাইনাস আছে, -20 মাইক্রোকুলম আছে। এখন এই যে দুটো বিন্দু বা বিন্দু আধান, তাদের দেখো তারা 20 সেমি 20 সেমি ডিস্টেন্সে তারা কিন্তু রাখা আছে। ঠিক আছে? তাহলে আমরা এইখানে +80 মাইক্রোকুলম -80 মাইক্রোকুলম তারা 20 মিটার ডিস্টেন্সে তারা রাখা আছে। আমাকে যেটা বের করতে হবে যে কোন পয়েন্টে আমরা প্রাবল্য শূন্য পাবো। এখন খেয়াল করে দেখো একটা জিনিস, যে এইখানে আমরা যদি দেখি তাহলে এখানেও সেই তিনটে রিজিয়ন, একটা টুয়ার্ডস লেফট, একটা মিডিল আর একটা হলো টুয়ার্ডস রাইট। আচ্ছা এখানে দেখো এর আগের নিয়ম থেকে যদি আমরা ফলো করি তাহলে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, তার মানে একটা প্লাস, দুটো অপোজিট আধান আছে, তার মানে মাঝের কোনো বিন্দুতে কিন্তু প্রাবল্য শূন্য হবে না। তাহলে ধারের দুটো দুটো যে রিজিয়ন আছে তার কোনো একটা বিন্দুতে সেখানে কিন্তু প্রাবল্য শূন্য হতে পারে, তার মানে এই মাঝের অঞ্চলে প্রাবল্য কখনো শূন্য হবে না, এটাতে হতে পারে, এটাতেও হতে পারে। এখন আমরা ধরে নিচ্ছি এই বিন্দু, যে বিন্দুতে প্রাবল্য শূন্য সেই বিন্দুটা আমরা এই রিজিয়ন থ্রিতে আছে। ঠিক আছে? এবং সেই যে বিন্দুটা, সেই বিন্দুটা দেখো এ বিন্দু থেকে বলছে এক্স ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্স দূরে রাখা আছে। ঠিক আছে? তাহলে এইটা যদি এক্স ডিস্টেন্স দূরে হয় তাহলে বি বিন্দুর রেসপেক্টে তার ডিস্টেন্সটা কত হবে, এক্স মাইনাস 0.2, কেননা দেখো অলরেডি এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হলো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ডিস্টেন্স। তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা এখানে ডিস্টেন্সগুলো লিখে দিয়েছি, এটা যদি এক্স হয় তাহলে
এই ডিস্টেন্সটা হবে আমরা এক্স মাইনাস 20, এক্স মাইনাস 0.2, 20 না, এক্স মাইনাস 0.2। এখানে দেখো এই পি বিন্দুতে আমরা যদি এ বিন্দুর জন্য প্রাবল্য বের করতে চাই, তাহলে দেখো 80 ইন্টু 10⁻⁶, এটা হলো মাইক্রো কুলম্বের জন্য এসেছে, ডিভাইডেড বাই 4πε0, আর এর ডিস্টেন্সটা কত, এক্স, তাহলে এক্স স্কোয়ার। অন্যদিকে দেখো এই পি বিন্দুতে যদি আমরা এই 20 মাইক্রো কুলম্বের জন্য আমরা প্রাবল্য বের করতে চাই, তাহলে 20 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 10⁻⁶, আবার সেই মাইক্রো কুলম্বের জন্য, ডিভাইডেড বাই, এখানে ডিস্টেন্স কত তাহলে ধরেছিলাম, এক্স মাইনাস 0.2, এক্স মাইনাস 0.2, এই এক্স মাইনাস 0.2 ডিস্টেন্স তার স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো এখানে কাটাকুটি করছি, এই 1/4πε0 কেটে গেল, বোথ সাইড 10⁻⁶ কেটে গেল, এটা যদি 4 হয় তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো 4 ইন্টু এক্স মাইনাস 0.2 তার স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই 4টাকে ভেতরে আমরা ঢুকিয়ে নিচ্ছি, 2 করে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখো 2x মাইনাস 0.4 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে এক্স এর ভ্যালু পাবো আমরা 0.4। তার মানে আমরা দেখতে পাচ্ছি 0.4 মিটার, মানে এ চার্জ থেকে 80 মাইক্রোকুলম চার্জ থেকে সেই পি বিন্দুটা দেখো আমরা 40 সেন্টিমিটার, মানে 0.4 মিটার ডিস্টেন্সে আমরা কিন্তু পাবো, যে বিন্দুতে প্রাবল্যের মান ই এর মান, টোটাল যে ই, সেই মানটা কিন্তু 0 হবে। ঠিক আছে, তো তোমরা এই লেকচারটা একটু দেখো, প্র্যাকটিস করো। যদি কারো কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে বা নতুন কোনো প্রবলেম করতে গিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, সেটা জানিও। ধন্যবাদ।